আলহামদুলিল্লাহ 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 আমি অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আর ধন্যবাদ দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল। ভারতের যে সরকার আছেন শায়েস্তা করতে এর থেকে বড় আর কোনো সিদ্ধান্ত হইতে পারে না। হঠাৎ করে কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে দুই দেশের সংঘর্ষে প্রায় 15 জন নিহত হয়েছে। পাকিস্তান বলছে তাদের মাত্র একজন নিহত হয়েছে, অন্যদিকে ভারতের অধিক সংখ্যক সেনা নিহত হয়েছে। ইন্ডিয়ার দাদুরা যুদ্ধ করবে না, আচ্ছা যুদ্ধ করবার কার সাথে সিদ্ধান্ত নাও? এক শালারও বেশি থাকবে না, বুঝতে পারছো? এক শালারও বেশি থাকবে না, খাতনা করে ছেড়ে দিবে। বাঙালিগুলোকে ফাজলামি করো। নতুন একটি খবর হচ্ছে যে এত কিছুর মধ্যেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। তার প্রমাণ হচ্ছে তারা নতুন শীর্ষ কমান্ড গঠন করেছে। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। বিএনপি জামাতের চাপের মধ্যেই জনগণকে স্বস্তির সুখবর দিল সরকার। সরকারকে ধন্যবাদ জানাই। আসিফ নজরুল আর অ্যাডভোকেট পান্নার গুম হারাম করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। কখন আসিফ নজরুল পালিয়ে যাবে তার মন্ত্রণালয় থেকে এবং আসিফ নজরুলকে বাদ দেওয়া হোক আইন মন্ত্রণালয় থেকে। উনি একজন আসামি, হত্যা মামলার আসামি। তাহলে আপনারা কি যে কোনো হত্যা মামলার আসামি যদি অসুস্থ হয় তাকে জাজ না দেখিয়ে অর্থাৎ আদালতে না তুলে তাকে তার পরিবারের কাছে দিবেন? আপনারা কি দেবেন কিনা, মানে এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে যে প্রেসিডেন্ট আপনারা তৈরি করেছেন আজকে, এটাকে আপনারা মেনটেন করতে হবে। না হলে কেন আপনারা মুন্নি সাহার মতো দুর্বৃত্ত এতটা অপরাধে সে জড়িত? সবার আগে যদি কাউকে দায়ী করতে চান আপনি জাতীয় পার্টির সাথে তার চেয়ে বেশি দায়ী করতে হবে এই একক মহিলাকে, বিকজ শি ওয়াজ দ্য ডাইরেক্ট এজেন্ট অফ র। এই গ্রেনেড হামলা তারেক রহমান সহ বাবর লুৎফুজ্জামান বাবর সহ এরাই করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা এতক্ষণ দেখছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আজকের এই বিস্তারিত ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝেই গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এই বাংলাদেশের মানুষের জন্য। কিভাবে ভারতকে পরাস্ত করবে বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পরিকল্পনা করছে কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান, সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস, সকল মানুষগণ। আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। আমরা যে ভারত গেছি, ভারত সরকার কি প্লেনের টিকিট ব্যবসা করছে না? তাদের হোটেল ব্যবসা হয় নাই, তাদের পর্যটন ব্যবসা হয় নাই, নানান কিছু কিন্তু হচ্ছে। সেখানের ট্যাক্সিগুলা কি ভাড়া পায় নাই, সেখানের খাবারের হোটেলগুলা কি মানে তারা পয়সা কামায় নাই, একটু শপিং টপিং হয় নাই, তাদেরও তো এখানে স্বার্থ ছিল। তো এখন এই যে কৃত্রিম ভিসা সংকট তৈরি করছে, ভাবছে বাংলাদেশ যাবে কই। বাংলাদেশ কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে। তবে আমার মনে হয় যে বিকল্প পদ্ধতিটা নেওয়া হয়েছে, সরকারের উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ক্যাপাবিলিটি আছে জনগণের ভোগান্তি কমাইয়া আপনি আপনার লেভেল অফ পাওয়ার, লেভেল অফ ইমেজ যেটা আছে আন্তর্জাতিক অঙ্গনে, সেইটাকে ব্যবহার করে এটাকে আরও সহজ করেন। সিস্টেম হয়েছে বিকল্প, বাট বিকল্পটা কিন্তু আর একটু পেঁচাইল্লা হয়েছে। এখানে ভারতের বিকল্প আমরা বের করছি, বাট বিকল্পটা ইজিয়েস্ট ওয়েতে হয় নাই। তারপরেও আমরা যে বিকল্প বের করতে পারি এটা একটা ভারতকে দেখানো হয়েছে, বাট আমরা মনে করি এটা আরও সহজতর করা উচিত। তো ভারতের পর্যটন ভিসা বন্ধ হওয়ার কারণে আপনার এখানে বিশেষ করে শিক্ষার্থীরা অনেকে বিপাকে পড়েছেন এবং ওয়ার্ক পারমিট ভিসাতে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছিলেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন। এইসব সমস্যা বিবেচনায় দিল্লির বিকল্প হিসাবে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ করেছে আপনার অন্তর্বর্তী সরকার। তো সেই তৃতীয় দেশ আসলে কোনটা? একটা দেশ না, সেখানে অনেকগুলো দেশ কানেক্ট করা হয়েছে। বলা হচ্ছে যে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা নিতে বাংলাদেশি নাগরিকদেরকে দিল্লি যেতে হতো। তো এসব দেশের দূতাবাস ঢাকায় নেই, তবুও এসব দেশে প্রতি বছর অনেক শিক্ষার্থী যান, ওয়ার্ক ভিসাতেও অনেকে যান। আর এখন রোমানিয়াতেও আপনার প্রচুর বাংলাদেশিরা কাজের ভিসায় বা শিক্ষার ভিসায় অনেকে যাচ্ছিলেন। এই অবস্থায় ভারতীয় হাই কমিশন বা ভারত সরকার ভিসা সীমিত করে দেওয়ায় বাংলাদেশ এখন যেটা করছে, রোমানিয়ার ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন বা অন প্রসেসিংয়ে আছেন, আপনারা যেতে হবে থাইল্যান্ড অথবা ভিয়েতনামে। ভিয়েতনামে যে দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করা যাবে। তো আমার কাছে এই জায়গাটা একটু পেঁচাইল্লা মনে হয়েছে যে আবার ওইসব দেশে তো একটু পেঁচাইল্লা লাগতেছেই, নাকি বাংলাদেশে থাকা এদের যেই এম্বাসিগুলো আছে সেইখানে গিয়ে কাজ করা যাবে, বিষয়টা কিন্তু ক্লিয়ার না। যদি এমন হয় বাংলাদেশে এইসব রাষ্ট্রগুলোর যে সকল এম্বাসি আছে এইখান থেকে কাজটা করা যাবে তাহলে এটা গুড। আর যদি মনে হয় ওই দেশে গিয়ে করতে হবে তাহলে কিন্তু এটা আরেকটু জটিল হয়ে গেছে। দিল্লিকে পাশ কাটিয়ে বিভিন্ন দেশ থেকে যেন শিক্ষার্থীরা তৃতীয় দেশের ভিসা পেতে পারেন সেই উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টাও অন্তর্বর্তী সরকার চালাচ্ছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তিনি আবার তার ওই যে ডিপ্লোম্যাটিক ভাষায় বলছেন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে। তো জরুরি প্রয়োজনে তো বাংলাদেশের মানুষ ভারতে যায়, ট্যুরিস্টে যায় হয়তো নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ। এখন কি হয়েছে? হ্যাঁ, ভিসা ব্যবসা করো, দেখি কতটুকু করতে পারো। বাংলাদেশের মানুষ ভিসা বিকল্পভাবে নিয়ে নিবে, আজ না হোক কাল এখানে এম্বাসি সেট আপ হয়ে যাবে। তো তোমাদের হাতে যেই কয়েকদিন ব্যবসা ছিল এগুলোকে কেন্দ্র করে তারা কি করবা দাদা? ভারত সরকারের এরকম চিপা মার্কার সিদ্ধান্তে আমরা কিন্তু প্রতিবাদ জানাই বরাবরই। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরেকটু শক্ত ভূমিকা নিয়ে এম্বাসিগুলো এখানে সেট আপ করা উচিত। এর পরবর্তী সরকারগুলোর এতটুকু ইন্টারন্যাশনাল ইমেজ নাই যেটা ডক্টর ইউনূসের আছে। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে, একটু আসো। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে পুলিশকে কিভাবে ঝুলাইছে। পুলিশ না, যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে, আসেন আপনি। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাস্তা দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারছো না, আর আমার দেশে এসে নাক গোলাও তোমরা। দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করা বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা লাগে আনবো। তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পোটাকেও আমরা পোড়ানো শুরু করবো। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো, তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি। এখন শুভেন্দু জলাতঙ্ক হয়েছে কেন জানেন? শুভেন্দুর জলাতঙ্ক পাগলামি বেশি বেড়ে গেছে, এই জন্যই বললাম জলাতঙ্ক হয়েছে। ওই যে ভাদ্র মাস আসলে আমার এই কুকুরগুলা আপনার একটু এদিক ওদিক দিক বিদিক ছুটাছুটি করে না, শুভেন্দু এবং উল্টাপাল্টা কথা বলছে। এখন আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনূস আছেন, ওনার মতো বিজ্ঞ এবং বিচক্ষণ পৃথিবীতে আরও 3জন দেখান আপনি আমাকে। এরকম যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা আমি প্রাথমিকভাবে পজিটিভ নেব, আমি মেনে নিব। কিন্তু যদি আপনি দেখাতে না পারেন তাহলে আপনি যে বললেন যে আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে, কোথায় দেখান আপনি? মন্দির যে ভেঙেছে দেখান। এটা তো আপনার ইসকনের নেতারাই ভেঙেছে ভাই, বিভ্রান্তি ছড়ানোর জন্য ভেঙেছে। এটা কি আবার নতুন করে বলা লাগবে? আপনাদের মমতা কি করে কি না করে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার তোমাকে আমরা দেইনি। তোমরা মনে করছো ফেলানিকে মেরে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছে বর্ডারে, আমাদেরকেও রাখবা, সেদিন আর নাই ভাই। ওটা আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ছিল বিধায় তোমরা ফেলানিকে কাঁটা তারা ঝুলাতে পেরেছ। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস আছে, নোবেল বিজয়ী, আপনাদের কথা এসে উঠবে না আর বসবে না। সুতরাং সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান, না হলে আমরা বাংলাদেশিরা চিকিৎসা করব, জলাতঙ্কের চিকিৎসা করতে হবে আপনাকে। আপনারা দেখছেন যে আসিফ নজরুল আর অ্যাডভোকেট পান্নার গুম হারাম করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওতে আজকে বাংলাদেশের ভিতরে উত্তাপ আর উত্তেজনা চলছে। কখন আসিফ নজরুল পালিয়ে যাবে তার মন্ত্রণালয় থেকে এবং আসিফ নজরুলকে বাদ দেওয়া হোক আইন মন্ত্রণালয় থেকে। আসিফ নজরুল এর সাফাই গাইতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলোপাথারি কথা আসিফ নজরুলের কাছ থেকে এসেছে এবং এই এলোপাথারি কথা থেকেই বোঝা যাচ্ছে ডাল মে কুচ
কালা হে। আসিফ নজরুল নিজে যে অপরাধী এবং অপরাধ যে করেছেন সেটাকে এখন কিভাবে সামাল দিবেন তার চোখে মুখে অন্ধকারের ছায়া নেমে এসেছে। প্রিয় দর্শক, গাদ্দারকে আমরা গাদ্দারি বলবো, মীর জাফরকে আমরা মীর জাফরই বলবো। সে যদি আমার বাবা হয় তারপরেও মীর জাফর, সে যদি আমার আত্মীয় হয় তারপরেও সে মীর জাফর, সে আমার শিক্ষক হলেও মীর জাফর। মীর জাফর তো কোনো ছোটখাটো ব্যক্তির নাম ছিল না, মীর জাফরও কিন্তু অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশকে অশান্ত রাখার জন্য, এতগুলা ক্রাইম হওয়ার জন্য বাংলাদেশ, আমি ঘুরে এসেছি, দেখে এসেছি, উন্নয়নের নামে মিথ্যা কথা ছাড়া আর কিছুই হয়নি। কারণ গত 4 মাস যাবৎ এই সরকারের বয়স, আর 4 দিন পরে 4 মাস পূরণ হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। আসিফ নজরুলের বড় বড় বুলি ছাড়া রিয়েল বাংলাদেশের মানুষকে আল্লাহ চালাচ্ছে। আইন কানুন সবকিছুতে এই আগের ভূত পুরাপুরিভাবে বাস্তবে প্রভাবিত করে রেখেছে। আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিজয়ের ভিলেন হিসাবে পরিচিতি পাবে এবং আপনারা মিলাই নেন, 20 বছর পরে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের এই 24-এর বিজয়ের ভিলেন হিসাবে আসিফ নজরুলের ভূমিকা আপনারা দেখতে পাবেন। উনি এই কথাটাই বোঝাতে ছিলেন, 20 বছর পরে হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ বেঁচে থাকবে। বাংলাদেশের তরুণ সমাজ বুঝতে পারবে আসিফ নজরুল যে আসলেই দেশের সাথে গাদ্দারি করেছে। 21 আগস্টের গ্রেনেড হামলা নিয়ে হাইকোর্ট যে রায় দিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে কয়েকটি জিনিস আলোচনায়, কয়েকটি প্রশ্ন এসেছে সামনে। অনেকেই এই প্রশ্নটি তুলছেন, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমত কথা বলছেন, যেহেতু রায়ে বিচারিক আদালতে শাস্তি পাওয়া সবাইকে যেহেতু হাইকোর্ট বেকসুর খালাস দিয়ে দিল, এই খালাসের পরিপ্রেক্ষিতে 2-3টি প্রশ্ন সামনে আনা হচ্ছে। প্রথম প্রশ্নটি সামনে আনা হচ্ছে এভাবে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মনোভাবের সঙ্গে আদালতের মনোভাবও পরিবর্তন হয়, এরকম একটা কনক্লুশন টানার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, যারা গ্রেনেড হামলা হয়েছে এটা তো সত্য, কিন্তু প্রশ্নটা এসেছে তাহলে কি গ্রেনেড হামলা হয়নি? গ্রেনেড হামলা তাহলে কে করলো? এতগুলো মানুষ তাহলে কিভাবে মারা গেল? তৃতীয়ত, এখন যখন আদালত বললেন যে এই আসামিরা, অর্থাৎ যাদের নামে মামলা হয়েছিল, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যাদের যাবজ্জীবন জেল হয়েছিল, তারা কেউই অভিযুক্ত নয়, তারা কেউই আসামি নয়, তারা কেউই এই অপরাধ করেনি। তাহলে তারা যদি অপরাধ করে না থাকেন, এতদিন যাদেরকে 14-15 বছর যাদেরকে কারাগারে রাখা হলো, তারা আসলে কেন কারাগারে থাকলেন? এই কয়েকটি প্রসঙ্গ নিয়ে একটা প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি, 21শে আগস্ট কি গ্রেনেড হামলা হয়নি? একথা তো অস্বীকার করার কোনো উপায় নাই। ইতিহাসের সবচেয়ে বড় সত্য যে 21শে আগস্ট একটি গ্রেনেড হামলা হয়েছে। এখন প্রশ্ন আসে, তাহলে এই আসামিরা যদি বেকসুর খালাস পেয়ে যান, তাহলে ওই গ্রেনেড হামলা ঠিক করলো কে? কারণ এতদিন পর্যন্ত তো আমাদেরকে বলা হয়েছিল যে এই গ্রেনেড হামলা তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ এরাই করেছে। আদালত বললেন না, এরা করেনি, এরা কোনো অপরাধ করেনি। তাহলে করলো কে? খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অপরাধটি কারা করলেন, কারা করলো, এটা জানার এবং বোঝার জন্যে, বিচার করার জন্যে একটা নির্মোহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ছিল। এই সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নির্মোহ তদন্তটি হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এই তদন্তটি হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ এসে যেটা করলো, এই তদন্তটিকে সম্পূর্ণরূপে তারা প্রভাবিত করলো। তারা এই তদন্তটি এই কারণে করলো না যে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে, তারা তদন্তটি করলো এইভাবে, তারেক রহমানকে আসামি করতে হবে, তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে হবে। পারলে খালেদা জিয়াকে অপরাধী প্রমাণ করতে চায়, তো খালেদা জিয়াটা পারেনি, তারেক রহমানেরটা জোর করে করেছে, এবং তারেক রহমানকে জোর করে করেছে, এবং তারেক রহমানকে করতে গিয়ে বিএনপির নেতা মন্ত্রীদেরকে আসামি করেছে। অর্থাৎ সুষ্ঠু, গ্রহণযোগ্য তদন্তটা শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল তারেক জিয়া, এবং সেটাকে এক ধরনের জোর করে শাস্তি দেওয়া হয়েছিল। কেন তারেক জিয়া ছিল এবং জোর করে শাস্তি দেওয়া হয়েছিল, সেটি আজকের হাইকোর্টের রায়ের যে পর্যবেক্ষণ, সেটা পড়লে দেখবেন। আইনজীবী বলেছেন, 400 বছরের ফৌজদারি অপরাধের মামলার ইতিহাসে এর কোনো নজির নেই যে একজন আসামি 2 বার স্বীকারোক্তি দিয়েছেন। মুফতি হান্নানের কাছ থেকে জোর করে তার নখ উপড়ে, পায়ের হাতে নখ উপড়ে ফেলে নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই মূলত দ্বিতীয়বার চার্জশিট দেওয়া হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে আসামিদের। কেউ কাউকে দেখেনি, কেউ কাউকে চেনে না, এবং মুফতি হান্নান সেই 2 বারের স্বীকারোক্তিই প্রত্যাহার করেছেন আবার। অর্থাৎ মামলার কোনো সুষ্ঠু, গ্রহণযোগ্য তদন্ত হয়নি। যদি তর্কের খাতিরে ধরে নেই যে সমস্ত আসামিদের নামে মামলা করা হয়েছিল তারাই অপরাধী, তর্কের খাতিরে যদি ধরি, তবুও মামলাটি সাজানো এবং প্রমাণ করার জন্যে যেভাবে মামলা করা দরকার ছিল সেইভাবে মামলা করা হয়নি। আর যেহেতু এরা অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় বলে আদালত যেটা বলে দিলেন, সেই কারণে বোঝা গেল যে তড়িঘড়ি করা হয়েছিল,
বিচারকে প্রভাবিত করা হয়েছিল এবং তারেক রহমানকে আসামি হিসেবে শাস্তি দেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য ছিল, যে কারণে ওই যে যারা নিহত হয়েছেন, যারা স্বজন হারিয়েছেন, তারা বিচার থেকে বঞ্চিত হলেন। অর্থাৎ বিচারের উদ্দেশ্যটি বিচার ছিল না, বিচারের উদ্দেশ্যটা ছিল বিএনপিকে নেতৃত্ব শূন্য করে দেয়া। সেই কারণে প্রশ্ন আসছে যে অপরাধটা তারা কালে কে করলো, অপরাধ কে করলো, শেখ হাসিনা এটা খুঁজে বের করতে চায়নি, যে কারণে এটার শাস্তি নিশ্চিত করা গেল না, তদন্তটা ঠিকমতো হলো না। এখন কি হবে? ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এখন হোক, কিন্তু এত বছর পরে এসে সেই আলামত কীভাবে পাওয়া যাবে আমি জানি না, আদৌ সেটা সম্ভব কিনা তদন্ত সেটাও জানি না। এখানে আরেকটি প্রসঙ্গ, যেটা যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের মনোভাবও পরিবর্তন হয় কিনা, এরকম একটা প্রচারণা আছে, সেই কারণে এই কথাটা বলছি। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার তার এবং তার দলের নেতাকর্মীদের নামে যে সমস্ত মামলা দিয়েছিল, সেই সমস্ত মামলা শেখ হাসিনায় ক্ষমতায় থাকা অবস্থাতে খুনের মামলা থেকে শুরু করে অসংখ্য মামলা প্রত্যাহার করে নিয়েছিল এবং শেখ হাসিনার নামের মামলাগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি করা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, বুঝতে হবে। ওই যে ক্ষমতায় থাকলে আদালতের রায় প্রভাবিত হয় কিনা সেটা নিয়ে যে প্রশ্ন, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সেকে তার মামলাগুলো সে নিষ্পত্তি করে নিয়েছে। আর এখনকার কথা যদি বলা হয়, তারেক রহমান কিন্তু ক্ষমতা নয়, তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তারেক রহমান এখনও লন্ডনে, দেশেও ফেরেননি, তার নামে এখনও অনেক মামলা, কতগুলো আমি জানি না, এখনও অনেক মামলা, 10টা অস্ত্র মামলার আসামি সম্ভবত, 10টা অস্ত্র মামলা সহ এখনও অনেক মামলা। তারেক রহমান ক্ষমতায় নেই, অর্থাৎ বিএনপি ক্ষমতায় না, ক্ষমতায় অন্তর্বর্তীকালীন একটি সরকার ডক্টর ইউনূস যার নেতৃত্বে। এই সরকারটিকে বিএনপি সমর্থন করছে, বিএনপির আবার এই সরকার বিষয়ে কখনো কখনো গোস্বা আছে, কখনো কখনো এই সরকারের একটু বিরুদ্ধে কথা আছে, সমর্থন আছে, নানা রকমের বিষয় আছে, কিন্তু ক্ষমতায় বিএনপি না। এবং বিএনপি আবার এই সরকার নিয়ে ভয়ও আছে কিছুটা, কখন কি হয়ে যায়, তারা নির্বাচন দিবে কিনা, কতদিন পরে দিবে, বিএনপির ভেতরে নানা রকমের ভয় আছে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে যারা আছেন তাদের উপরে নিয়ন্ত্রণ বিএনপির নয়, তারেক রহমানের নয়। তার মানে হচ্ছে তারেক রহমান সহ এই যাদের বেকসুর খালাস দেয়া হলো, তাদেরকে কিন্তু এই দায়ে অভিযুক্ত করা যাবে না যে আপনারা ক্ষমতায় ছিলেন, আদালত প্রভাবিত করে মামলা প্রত্যাহার করে নিয়েছেন বা মামলা নিষ্পত্তি করে নিয়েছেন। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা করা যাবে, বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানের ক্ষেত্রে সেটা করা যাবে। ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে একটা সৎ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের সাথে কোএক্সিস্ট করবে কিনা, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেবে কিনা, সেভাবে আচরণ করবে কিনা। কাগজে কলমে স্বীকৃতি আছে, কিন্তু তাদের আচরণ নিয়ে প্রশ্ন আছে। এবং শব্দটা আমি ভারত বলছি, কোনো বিশেষ দল বা বিশেষ সরকারের কথা বলছি না। চিন্ময় এবং ইসকন ইস্যুতে সম্প্রতি ভারতের কংগ্রেসের যে ধরনের আচরণ, বা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কথা বলছি আমরা, আর তাদেরও যে ধরনের আচরণ, সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে আমাদের ভবিষ্যতের সম্পর্কের প্যাটার্নটা আসলে কেমন হতে যাচ্ছে। তার চাইতে জরুরি কথা, আমাদের কৌশল কি হওয়া উচিত, আমরা কি করতে পারি। আমি এই ইস্যুতে বিজেপি কি বলেছে, তারা তো সরকারেই আছেন, এবং বিজেপির পশ্চিমবঙ্গের যিনি প্রথম জনাব শুভেন্দু কি ভাষায় কথা বলছেন সেগুলো নিয়ে আলাপ করেছি। কিন্তু ভারতের অপরাপর দলগুলোর কথা যদি বলি, আমাদের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর একটা স্টেটমেন্ট, তিনি তার টুইটারে এটা বলেছেন, সেখানে যা বলেছেন আমি একটু পড়ি। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতে জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একটা টুইটে, মানে এক্সে, উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এক্সে প্রিয়াঙ্কা বলেন, বাংলাদেশের ইসকন মন্দিরের একজন সাধুকে গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতার খবর অত্যন্ত উদ্বেগজনক। আমরা খেয়াল করি ক্রমাগত, সিস্টেম্যাটিক। আমি ভারতের মিডিয়াতে এই আলাপটা ক্রমাগত দেখছি। তারা দীর্ঘদিন থেকে, মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে এই শব্দটা ক্রমাগতভাবে ব্যবহার করছেন। এ বিষয়ে ক্ষমতাসীন মোদী সরকার হস্তক্ষেপ কামনা করে তিনি আরও বলেন, আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উপস্থাপনের আহ্বান জানাই। আমরা জানি প্রিয়াঙ্কা খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, নেতা কংগ্রেসের, কিন্তু শুধু সেটাই না, কংগ্রেস কেন্দ্রীয়ভাবেও এই ক্ষেত্রে তাদের মন্তব্য জানিয়েছে। তারা কি বলেছে, বাংলাদেশের মানে তারা প্রথম উদ্বেগ জানিয়েছে কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এটা টাইমস অফ ইন্ডিয়া এসছে, এখান থেকে বাংলাদেশের সময় টিভির এখানে পোর্টাল থেকে আমি পড়ছি। তিনি বলেন, ইনি হচ্ছেন কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান। তিনি বলছেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রত্যাশা ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে। তিনি বলেন, পবন খেরা, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কংগ্রেস। ইসকন সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনায় নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ। খেয়াল করি, ইসকন সন্ন্যাসী
উনি ইসকন সন্ন্যাসী নন, উনি বহিষ্কৃত এবং শিশু নিপীড়নের দায়ে ইসকনের কেন্দ্রীয় যে শিশু নিপীড়ন বিরোধী যে সেল আছে তার দ্বারা তিনি অভিযুক্ত। এটা বাংলাদেশ সরকার করেনি, কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে ক্রমাগতভাবে, এই ডিসইনফরমেশনগুলো ছড়িয়ে দিচ্ছে কংগ্রেস, বিজেপি না। এরপর মমতা ব্যানার্জি আমাদের এখানে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ আমাদের লাগোয়া এবং আমাদের সবচেয়ে বড় বর্ডার, তাদের সাথে তার চেয়ে জরুরি কথা তার রাজনীতি, অন্তত তার যে রাজ্যের রাজনীতি সেটা বিজেপির সাথে দ্বিমত আছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করেন, বিজেপি তার এই রাজ্যটা জিতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, সুতরাং তাদের সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি একটু পড়ি। তিনি বলছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রতিবেশী বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে এই বিষয়টি অন্য একটি দেশের সাথে সম্পৃক্ত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন। তিনি বলেন, এই জায়গাটা খেয়াল করি, কোনো ধর্মের ওপরই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনে যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারত সরকার এটি দেখবে, তবে এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমাদের এই নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত না। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নীতিগুলো অনুসরণ করব। মমতা কেন্দ্র যা বলেছে তিনি সেটাকে অনুসরণ করবেন এবং তাকে সমর্থনও দিয়েছেন। আমি আরেকটা জায়গায় দেখেছি যে তিনি স্পষ্টভাবে বলেছেন এটা যেহেতু কেন্দ্রের বিষয়, কেন্দ্র যা করবে তার প্রতি তার দলের সমর্থন থাকবে। তবে হ্যাঁ, ওনার এইটুকুকে আমরা অন্তত বলতে চাই যে এটি একটা অন্য দেশের ব্যাপার, এটুকু একটু স্বীকৃতি দিয়েছেন এবং একই ধরনের কথা বলেছেন। তিনি কংগ্রেসের হলেও তাকে আমি একটু উল্লেখ করে রাখতে চাই, জনাব শশী থারুরও একই ধরনের কথা বলছেন। উনি বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা ভারতের বেশি কথা বলা ঠিক হবে না। তিনি বলেন এটি আমাদের নিয়ে খুব বেশি ঠিক হবে না, কথা বলা ঠিক হবে না, কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা হচ্ছে ব্যাপার। এবং তিনি 11 ডিসেম্বর যে পররাষ্ট্র বিষয়ক একটা বৈঠক আছে সেটা উল্লেখ করেছেন, উদ্বেগ জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি। সো এটা একটা সেন্সেবল মত আমরা বলবো। জনাব শশী থারুরকে আমরা আবারও স্মরণ করবো শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তিনি বাংলাদেশ পরিস্থিতিতে আমাদের এখানে যা হয়েছে তিনি সেটাকে আর সব ভারতীয় নেতার চেয়ে ভিন্নভাবে পোর্ট্রে করেছেন এবং তিনি আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই সব জিনিসকে উনি স্বীকৃতিও দিয়েছেন। সো আমরা তাকে স্মরণে রাখবো। এখন আমার মূল বক্তব্যের যে জায়গাটা, আমাদের একটু পেছনে আবার যদি ফিরে যাই, সেটা হলো রাহুল গান্ধী। শোনা যায় বা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় ডক্টর ইউনূস একজন গুণমুগ্ধ মানুষ, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। কিন্তু আমরা জানি শেখ হাসিনার পতনের পর কংগ্রেস এবং রাহুল গান্ধী বাংলাদেশ সম্পর্কে প্রায় হুবহু বিজেপির মতো বক্তব্য দিয়েছেন, একই রকম অবস্থান শো করেছেন। তাহলে সমস্যার জায়গাটা কি দাঁড়ালো? বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? আমরা আবারও একটু পেছনে যাই। শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন তখন অত্যন্ত অ্যালার্মিং একটা সাইন দেখা হয়েছিল। তখন আমি ইনস্ট্যান্টলি ওটা নিয়ে ভিডিও করেছি, পরেও অন্যান্য ভিডিওতে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো শেখ হাসিনার সাথে এই গান্ধী পরিবারের দহরম মহরম। সোনিয়া গান্ধী গেছেন তার 2 সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে, তারা ওখানে আবেগাপ্লুতভাবে জড়াজড়ি করছেন অন ক্যামেরা। মানে তারা এই মেসেজটা দিতে চেয়েছেন, তারা এটা করতে চেয়েছেন, এই মেসেজটা দিতে চেয়েছেন। এই দেশের একজন চরম স্বৈরাচারী, ভয়ঙ্কর স্বৈরাচারী, যিনি তার দেশের 17-18 কোটি মানুষের জীবন ধ্বংস করেছেন, রাষ্ট্রের স্ট্রাকচার ভেঙে ফেলেছেন, সেই রকম একটা স্বৈরাচারীর সামনে প্রকাশ্যে দহরম মহরম কংগ্রেস দেখিয়েছিল। কেউ বলতে পারেন এতে অবাক হওয়ার কিছু নেই। এই শেখ হাসিনা প্রথমবার যখন ক্ষমতায় আসেন অবৈধভাবে 14 সালের 5 জানুয়ারির নির্বাচন, সেই সুজাতা সিং, তখনও কংগ্রেস ক্ষমতায়, তাদের অধীনে সব কিছু হয়েছিল। এরপর বিজেপি পরে 10 বছর, সুতরাং ওরা অলমোস্ট দ্য সেম। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতের বিদ্যমান প্রেক্ষাপটে কংগ্রেসও প্রায় অভিন্ন, জাস্ট তাদের রেটরিক মে বি আ বিট লেস অ্যাগ্রেসিভ। কিন্তু আমি প্রিয়াঙ্কার কথায় সিস্টেম্যাটিক এই ধরনের শব্দ ব্যবহার করা, ইংরেজিতে উনি হিন্দিতে বলেছেন, ক্রমাগত ধারাবাহিকভাবে এটা হচ্ছে বলছেন। তাদের ভাষা একটু সফটওয়্যার হয়তোবা, কিন্তু তারা টোনগতভাবে একটু ভিন্ন হতে পারে, কিন্তু তাদের কন্টেন্ট ইজ অলমোস্ট দ্য সেম। এখানে আমাদের চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে, কারণ আগামীতেও কংগ্রেস যদি বিজেপি ক্ষমতায় না আসে, কংগ্রেসের নেতৃত্বাধীন হয়তো একটা জোট ক্ষমতায় আসবে, যদিও ওটা খুব শক্তিশালী জোট হবে না। তারপরও কংগ্রেসের এই অ্যাটিটিউড আছে আমাদের প্রতি। এমনকি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, যিনি ভবিষ্যতের একটা কোয়ালিশন সরকারে একটা গুরুত্বপূর্ণ, যদি বলছি আবার কংগ্রেসের নেতৃত্বে একটা কোয়ালিশন সরকার হয়, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হবেন যদি উনি আগামী নির্বাচনে ভালো করেন, করার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা খেয়াল করছি যে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশকে একটা কলোনি বানানোর প্রশ্নে, বাংলাদেশকে একটা করদ রাজ্য বানানোর প্রশ্নে একটা মোটামুটি খুব চমৎকার তাদের ঐক্যমত্য রয়েছে। এটা অ্যালার্মিং। শুধু সেটা না, আমি যে জিনিসটাকে আরও ভয় পাই, আমি যে জিনিসটাকে আরও আশঙ্কার ব্যাপার বলে মনে করি, সাম্প্রতিক সময়ে এই সময়গুলোতে আমি বলেছি, আমি এখনও প্রতিদিন একটা দীর্ঘ সময় খরচ করছি ভারতের মিডিয়াতে আমাদের এই সাম্প্রতিক ঘটনাকে কীভাবে পোর্ট্রে করা হচ্ছে, যেভাবে পোর্ট্রে করা হচ্ছে, যে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে,
তাতে ভারতের জনগণের মধ্যেও আমাদের সম্পর্কে মারাত্মক মিসপারসেপশন তৈরি হচ্ছে। সেই মিসপারসেপশন যখন তৈরি হবে, এটা একটা পরিকল্পিত বিষয় বলে আমি মনে করি। জনগণকে এমনভাবে র্যাডিক্যালাইজ করা হচ্ছে, এমনভাবে পোলারাইজ করা হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দল যাতে বিজেপির রেটরিকের বাইরে যেতে না পারে, এটাই সবচেয়ে আশঙ্কার ব্যাপার। একটা দেশে যখন আইডেন্টিটি পলিটিক্স মাথা চাড়া দেয়, তখন বলা হয় কিছু কিছু দল আছে, তখন দেখছে যে আইডেন্টিটি খুব বাজার আছে, খায়, তখন কোনো দল ভুলভাবে, আমি এটাকে ভুলভাবেই বলবো, মনে করে আচ্ছা আমাকে তো এই ব্যাপারটা একটু ছাড় দিয়ে চলতে হবে, অন্য যে দলটা আইডেন্টিটি পলিটিক্স অত সহজে বা অত সরাসরি করে না, এভাবে এটা বাড়তে থাকে। কিন্তু এটা করে আসলে খুব বেশি লাভ হয় না। ইতিহাসে দেখা গেছে যে ধরুন কেউ যদি হিন্দুত্ববাদ কিনতে হয়, কংগ্রেস থেকে কিনবে না, ও কিনবে বিজেপি থেকে। রাদার কংগ্রেসের পলিটিক্সের দিক থেকে উচিত ছিল এই হিন্দুত্ববাদী রেটরিকের বাইরে গিয়ে রাদার মানুষের কল্যাণের কথা আলাপ করা, যেটা অরবিন্দ কেজরিওয়াল তার রাজনীতির ক্ষেত্রে করেছেন এবং সফল হয়ে দেখিয়েছেন। কিন্তু না, আমরা কংগ্রেসকে দেখছি, হয়তোবা সেটা তাদের মানে পলিটিক্যাল হিসাবে অথবা শেখ হাসিনা পরিবারের সাথে তাদের ব্যক্তিগত মহরম, মানে এগুলো খুব মোটেও ম্যাচিওর পলিটিক্সের লক্ষণ না, কিন্তু তারা সেই পলিটিক্স করছেন। এবং শেখ হাসিনার পতনের পর কংগ্রেসের হাতে একটা মারাত্মক অস্ত্র উঠে এসেছিল, বা বিরোধী সবার হাতে, সেটা হচ্ছে বিজেপির পররাষ্ট্রনীতির আলটিমেট ফেইলিয়ার। কত কাঁচা তাদের পররাষ্ট্রনীতি, সেই জিনিসগুলো তারা আসলে দেখিয়ে বিজেপিকে চাপে ফেলতে পারত। কিন্তু সারপ্রাইজিংলি তারা বিজেপিকে এন্ডোর্স করছে এবং বিজেপির রাজনীতি তারা করার চেষ্টা করছে। মানে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐক্য থাকতেই হবে, নট নেসেসারিলি। যেই প্রশ্ন, যেই পররাষ্ট্রনীতি একটা রাষ্ট্রের ভবিষ্যৎ নষ্ট করে, আরেকটা রাষ্ট্রকে ধ্বংস করে, তার সাথে ভবিষ্যৎ সহাবস্থানকে ভীষণভাবে ঝুঁকির মধ্যে ফেলে, সেই পদক্ষেপের পক্ষে দাঁড়াতে হবে না। কিন্তু ওই যে ব্যক্তিগত সম্পর্ক আছে সোনিয়া গান্ধী এবং তার দুই সন্তানের সাথে শেখ হাসিনার, সেটার জন্য তারা এগুলো করছে। সো এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। আমাদের সরকারের উচিত হবে বিজেপি বা কংগ্রেসের মধ্যে কারা ভালো, যেমন শশী থারুরকে আমরা দেখছি, থারুরের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হোক, থারুরের সাথে আলাপ করার চেষ্টা করা হোক, ইনফর্মাল চ্যানেলে সরকার বা সরকারের হয়ে কেউ, সো দ্যাট আমরা এই মেসেজগুলো ঠিকমতো দিতে পারি। মমতা ব্যানার্জিকে আমরা দেখছি, তিনি অন্তত এটা ভিন্ন দেশের বিষয় মনে করছেন। সো উনি কি করতে পারেন, তাকে দিয়ে আর কে হতে পারে, ভারতের সিভিল সোসাইটির কারা আছে, এই রকম নানা ক্ষেত্রে যোগাযোগগুলো বাড়ানো, কারণ জনগণকে পোলারাইজ করাটা ঠেকাতে হবে। এটা খুব ভয়ঙ্কর জিনিস। ডেমোক্রেটিক সোসাইটিতে সাম্প্রতিক সময় আনডেমোক্রেটিক অ্যাটিটিউড তৈরি হয়, কারণ হলো মাঝে মাঝেই জনগণের মধ্যে পোলারাইজেশন হয়। তখন জনগণ যদি এক্সট্রিমিস্ট হয়ে ওঠে, যারা রাজনীতি করেন, যারা ভোট করেন, তাদেরকেও তার সাথে টু সাম এক্সটেন্ট কমপ্লাই করতে হয়। এটাই ঝুঁকির জায়গা। সুতরাং আমাদের উচিত হবে আমাদের সরকারের, আমাদের ভারতের সরকারিভাবে না হোক, সরকার ভেতর থেকে এই চেষ্টাগুলো করবে তাদের সাথে, যাতে যোগাযোগগুলো বাড়ে এবং এই ডিসইনফরমেশন থেকে যাতে তাদেরকে সরানো যায়। আর আমি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিলাম, আমি এখনও মনে করি সরকারের উচিত হবে তাদের জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে, এটা শুধু নেতৃত্ব পর্যায়ে না, সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। কীভাবে করবেন সেটা তারা জানেন, এবং তারা যাতে বাংলাদেশে মানে কম্বাইন্ডলি বলেন যে বাংলাদেশ বাসযোগ্য আছে, কিছু সমস্যা আছে কিন্তু বাংলাদেশ বাসযোগ্য আছে, মোটা জায়গায় বেশ ভালোই বাসযোগ্য আছে, না হয়তো সবাই ভারতের সিটিজেনশিপ নেওয়ার জন্য ভারতের লাইন দিত, সেটা তো হচ্ছে না। সুতরাং এই কথাগুলো তারা বলুক, তাতে অন্তত ওদের ন্যারেটিভের কাউন্টার দেওয়া সম্ভব হতে পারে বলে মনে করি। যাই হোক, কৌশল আমি পুরো বাতলে দেবার কেউ নই। সরকার বসুক, প্রয়োজনে কারোর সাথে যদি আলাপ করতে পারে কৌশল নির্ধারণ করুক, কিন্তু এইভাবে কমিউনিকেট করতে হবে। কারণ ভবিষ্যৎ শুধু বিজেপি সরকার না, আমি সামনেও শর্ট মিডিয়াম এবং লং টার্মেও খুব বড় প্রবলেম দেখতে পাচ্ছি এই দুই দেশের ভবিষ্যৎ পরিস্থিতির মধ্যে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।